ক্ষীণ দৃষ্টিতে সামনে থাকা পুরুষটার দিকে চেয়ে আছে আয়েন্দ্রি। চটপটে দুই চোখে আজ ম্লানতা। উচ্ছলতার তরতরিয়ে থাকা আয়েন্দ্রি আজ নিভে যাওয়া মোমবাতি। তার সারা অঙ্গ ভয় আতঙ্কে বিবশ হয়ে আছে। পরনে তার লাল বেনারসি, চোখে মোটা কাজল হতে চুইয়ে পড়ছে লালিমা ভরা দুই অক্ষের নোনতা স্বচ্ছ শীতল জলের নহর। মাথায় দেয়া ঘোমটার বাইরের অংশে ঝুলে আছে টিকলি। তার সরু লম্বা ভ্রুজোড়া মাঝ বরাবর কুঞ্চিত। কপালের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে ফিকে দুটো ভাঁজ। আয়েন্দ্রি কাঁদছে, কিন্তু তাতে কোনো শব্দের জোগান নেই। দূরে কাউচে বসে আছে আলফাজ সাহেব। ভদ্রলোক ভয়ে তটস্থ। নিজের মেয়ের এমন বেহাল দশায় মাথা চাপড়িয়ে আর্তনাদ করতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছেন না। ঠায় স্বাভাবিক ভঙ্গিতে বসে গুঙিয়ে যাচ্ছেন। হুঁ করে ভেতরের কান্না গলদহরণ করছেন তিনি। তার পাশেই প্রাণহীন হয়ে বসে আছেন ঝুমা বেগম। স্বামীর মতোই অবস্থা তার, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে না। হয়তো কাঁদতে ভুলে গেছেন তিনি, আর না হয় চোখের স্রোত শুকিয়ে গেছে। ঘরের এক কোণে কোণঠাসা হয়ে পড়ে আছে আরিশা আর আরাজ, আয়েন্দ্রির দুই সহোদর। প্রকম্পিত তারা। 15 বছরের আরিশা তার কলেজ পড়ুয়া ভাইয়ের দুই হাত বুকের সাথে চেপে ধরে বসে আছে। থরথরিয়ে যাচ্ছে তার শরীর। কান্না গিলে নিয়ে শুধু অশ্রুপাত করছে। নব্যযুবা আরাজের লহু যেন টকবগিয়ে তাকে ধিক্কার দিচ্ছে। বোনের এই মর্মান্তিক পরিস্থিতিতেও ভাই হয়ে এইভাবে হাত গুটিয়ে বসে থাকায় আরাজের মস্তিষ্কের নিউরনগুলো কেঁপে উঠছে। নব্য তরুণদের রক্তে থাকা দুর্দমনীয় স্পৃহা। কিন্তু আরাজ নিস্পৃহ। তার পক্ষে এমন অবস্থায় কোনো অসাধ্য কাজ করা সম্ভব নয়। ভয়চকিত চোখে চেয়ে সমস্ত ঘরের অবস্থিত মানুষের গুমোট অবস্থার বিষয়টা খতিয়ে দেখছেন কাজী সাহেব, কিন্তু তার মেকি ভাও বলা দারুণ মস্তিষ্ক কিছুই ঠাহর করতে পারল না। মোটা ধূসর রঙের খাতাটা খুলে কলম ধরে বসে আছেন। আয়েন্দ্রির সামনেই অত্যন্ত শীতল, নমনীয় আর প্রগাঢ় ভালোবাসা নিয়ে চেয়ে আছে নিষ্প্রাণ। এই যে ভয়ে ব্যতিব্যস্ত মানুষগুলো তার ভয়ে জড়িয়ে আছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই নিষ্প্রাণের। আসন পেতে নিরবধি চেয়ে আছে আয়েন্দ্রির অশ্রু বিসর্জিত দুই চোখে। নিষ্প্রাণ ফিকে হাসল, অদ্ভুত মোহনীয় গলায় বলল, ধ্রুবতারা, বল না কবুল, কেন বসে আছিস? বল কবুল। আয়েন্দ্রি নাক টেনে নিল, আর কোনো প্রতিক্রিয়া করল না। নিষ্প্রাণ আর একটু কাছে এগিয়ে এলো। দুই হাতের অঞ্জলিতে আয়েন্দ্রির জলসিক্ত মুখটা নিয়ে কাতর গলায় বলল, কাঁদছিস কেন তুই? কাঁদিস না প্লিজ, প্লিজ ধ্রুবতারা। আয়েন্দ্রি তার অক্ষিপল্লব অশীতল করে রাখল। তাকালো না নিষ্প্রাণের ঐশ্বশ্রী ঘৃণিত মুখটার দিকে। নিষ্প্রাণ আকুতি ভরা কণ্ঠে পুনরায় বলল, কি হলো বল না কবুল। আমি তোর প্রাণ ধ্রুবতারা। আমি ফিরে এসেছি, একদম ভালো হয়ে ফিরে এসেছি, তোকে ভালোবাসতে ফিরে এসেছি। প্লিজ কবুল বল ধ্রুবতারা। আয়েন্দ্রি চুপ করে রইল। স্ফীত ধারায় নামতে লাগলো অক্ষু যুগলের ফোয়ারা। হুট করেই একটা দীর্ঘ চুমু খেলো আয়েন্দ্রির অধরে নিষ্প্রাণ। আয়েন্দ্রি জ্বলে উঠল। সজরে এক চর বসিয়ে দিল নিষ্প্রাণের গালে। নিষ্প্রাণ স্মৃত হাসল। অধরঝরা প্রসারিত করে হাসির মাত্রা বাড়াতে থাকলো। বিস্তৃত অধরে ঘর কাঁপিয়ে হাসল নিষ্প্রাণ। কেঁপে উঠল কাজী সাহেবের অন্তরাত্মা। ভরকে গেল ঝুমা বেগম। আরাজা আরিশা স্তব্ধ হয়ে গেল। উন্মাদের মতো হাসতে থাকা নিষ্প্রাণ তার হাসি বন্ধ করে ক্রূর কণ্ঠে বলল, তুই তোর বাবা মাকে খুব ভালোবাসিস তাই না ধ্রুবতারা? তোর ভাই বোনদেরও। কিন্তু কিন্তু আমি আমি শুধু তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। দেখ, তাই তো আজ 2 বছর পর আমি তোর কাছে ফিরে এসেছি। এতটা নিষ্ঠুর হোস না ধ্রুবতারা। কবুল বল, কবুল বলে তুই আমার হয়ে যা। আমি সত্যি ভালো হয়ে গেছি রে। তুই আমাকে আবার আগের মতো নিষ্প্রাণ বানাস না, তাহলে আমি কাউকে ছাড়বো না। জানিসই তো আমি প্রাণহীন, তাই কারো প্রাণ নিতে আমার বিন্দু মাত্র মায়া হয় না। কিন্তু তুই নিষ্প্রাণের প্রাণ। আমার হয়ে যা ধ্রুবতারা। আমি আমার জীবন তোর জন্য পাল্টে নেব, একদম ভালো হয়ে যাব, তোর প্রাণ হয়ে যাব। অক্ষিপুট শীতল করে তবে ওঠানামা করছে আয়েন্দ্রি। সামনে থাকা অতীব সুদর্শন কিন্তু ভয়ঙ্কর, অতি নরম কিন্তু প্রকোপিত, মিষ্টভাষী কিন্তু হিংস্র পুরুষটিকে সহ্য হচ্ছে না আয়েন্দ্রির। কিন্তু ভাগ্য যে অসহায়, তার অসহায়ত্বের চরম বিপর্যয় আজ। আয়েন্দ্রি ভেঙে যাওয়া কাচের গুঁড়ো, যাকে নিষ্প্রাণ তার উত্তাপে বিগলিত করে নতুন রূপ দিতে চায়। কিন্তু তাতে নারাজ আয়েন্দ্রি। এই পুরুষটিকে সে ভালোবাসতে পারে না, কস্মিন কালেও না। নিষ্প্রাণ অধৈর্য হয়ে উঠল। তার শরীরের সমস্ত শিরা উপশিরা বেয়ে খটমটিয়ে উঠল শান্ত রক্তকণিকা। বসার ঘরের সমস্ত জিনিস এলোমেলো করে আরাজ আর আরিশার দিকে এগিয়ে যেতেই নিষ্প্রাণের কর্ণরন্ধ্রে ভেসে আসে সেই সুর। আয়েন্দ্রি তার নিষ্প্রভ গলায় বলল, কবুল। থমকে দেয় নিষ্প্রাণ। চোখ বন্ধ করে এক দীর্ঘ শ্বাস টেনে নেয় বক্ষ পিঞ্জিরায়। আবারও সেই চিকন মনোহরিণী কণ্ঠ, কবুল।
নিষ্প্রাণের প্রাণ যেন ক্রমশ তার ডালপালা মেরে বিচরণ করলো তার পুরো শরীরে। রক্তে রক্তে বয়ে চলল খুশির বার্তা। রুষ্ট ক্রোধিত নিষ্প্রাণ ক্ষণপলেই শান্ত সমাহিত হয়ে গেল। আইনরি তার সুকণ্ঠে পুনরায় জপ করে, কবুল। কাজী সাহেব তার আটকে রাখা নিঃশ্বাস ফেললেন। তড়িঘড়ি খাতাপত্রের কাজ শেষ করে প্রস্থান করলেন। পিছু ফিরে তাকালেন না, যেন ক্ষুধার্ত বাঘের থাবা থেকে মুক্তি পেলেন তিনি। নিষ্প্রাণ চঞ্চল পায়ে আইনরির সামনে এসে বসে। আইনরি নির্বিকার চেয়ে আছে, হতজীব সে। নিষ্প্রাণ গাল ভর্তি হাসল, কৃতজ্ঞতার সুরে বলল, থ্যাঙ্কস ধ্রুবতারা, আজ থেকে তুই শুধুই আমার, শুধু আমার। তোর সর্বত্র শুধু আমার অধিকার। এই নিষ্প্রাণের প্রাণ তুই, আমার জীবনের একমাত্র সত্য তুই, আমার আধার আকাশের ধ্রুবতারা তুই। এই পৃথিবীর সমস্ত সুখ তোর পায়ে ভুল উঠিত করবো আমি। ভালোবাসবো তোকে আমি। আমার নতুন পৃথিবী সাজাবো তোকে নিয়ে। সেখানে শুধু তুই আর আমি থাকবো, আর কেউ না। একটা ঝলমলে ডুপ্লেক্স বাড়ির সামনে থামে নিষ্প্রাণের ব্ল্যাক মার্সিডিস। জানালা দিয়ে একবার বাড়িটার দিকে তাকায় নিষ্প্রাণ, তারপর ঘাড় ঘুরিয়ে ম্লান মুখের অধিকারে নিয়ে আয়নজিকে দেখে। মিষ্টি হেসে বলে, নাম ধ্রুবতারা, এইটা আমাদের বাড়ি। আয়নজি নামলো না, সেভাবেই পাথর মূর্তির মতো বসে রইল। গাড়ি থেকে নেমে আসে নিষ্প্রাণ। আয়নজির দিকটায় গিয়ে আলগোছে গাড়ি থেকে নামিয়ে আনে তাকে। আয়নজি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। এক যন্ত্রচালিত ডিভাইস সে। বাড়িটার সামনে এসে দাঁড় করায় আয়নজিকে নিষ্প্রাণ। নিম্নদিক পতিত অক্ষিযুগল প্রশস্ত হয় আয়নজির। ধীরে ধীরে চিবুক উঁচু করে তাকায় সে। আচম্বিত হয় আয়নজি। রাতের আধারেও বাড়িটা ঝলমল করছে। এর দোতলায় কাচের বের দেওয়া খোলা বারান্দার দুই পাশে দুটো করে 4টা গোলক লাইট লাগানো। যত্ন সহকারে তার উপর ছাউনির ব্যবস্থাও আছে, যাতে করে বৃষ্টিতে না ভিজে যায়। নিচতলার দরজার বাইরে করিডোর, তার দুই পাশে ফুলের টব দিয়ে ঘেরাও দেওয়া। সেখানে কোনো রেলিংয়ের ব্যবস্থা করা হয়নি। দোতলার বারান্দার নিচের দিকে ঝুলন্ত লাইট, যা বাড়ির সামনের দিকটা আলোকিত রাখে। বাড়িটার উত্তর দক্ষিণে 1 কাঠার মতো জায়গা ফাঁকা। তারপর থেকে বসত বাড়ি। বাড়িটার চারপাশে বাউন্ডারি, আর বাউন্ডারির ভেতরে বাইরের থেকে দেখা সম্ভব নয়। বিস্ফোরিত নয়নে তা দেখতে থাকে আয়নরি। সে যতটুকু জানে, নিষ্প্রাণ একটা মেসে থাকতো, কিন্তু এই বাড়ি। চকিতে বলে ওঠে নিষ্প্রাণ, কি রে, কি দেখছিস এমন করে? এটাই আমাদের বাড়ি। আজ থেকে আমরা এখানেই থাকবো। হুট করেই কোলে তুলে নেয় আয়নরিকে নিষ্প্রাণ। হকচকিয়ে যায় সে। ভীত সন্ত্রস্ত আয়নরি গলা আঁকড়ে ধরে নিষ্প্রাণের। নিষ্প্রাণ স্মিত হাসে, আবেগী গলায় বলে, সিঁড়ি বেয়ে উঠতে তোর কষ্ট হবে। বাড়ির সামনে যেতেই ওয়াচম্যান দরজা খুলে দেয়। ওয়াচম্যান তারিফ উপরের দিকে তাকালো না, নির্দ্বিধায় নিজের কাজ করলো। আর চোখে একবার তারিফের দিকে তাকালো আয়নরি। ছেলেটা কেমন অদ্ভুত। সমতল থেকে একটু উঁচুতে বাড়িটা। নিষ্প্রাণ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বিগলিত গলায় বলল, ভয় পাস না ধ্রুবতারা, এখন তো আমি তোর স্বামী। এই বাড়িটি একদম আমাদের স্বর্গনীল হবে। এইখানেই হবে তোর আর আমার বাসর। আজ তোকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবাসবো, আদর করবো তোকে। এই 2 বছর তোর থেকে দূরে থেকে কতটা যে পিপাসা, তোর ভালোবাসার সুধায় আজ আমি পিপাসা মেটাবো। গলায় জড়িয়ে রাখা হাতে চিমটি মেরে ওঠে আয়নরি। গা ঘিন ঘিন করে ওঠে নিষ্প্রাণের কথায় তার। আলতো হাসে নিষ্প্রাণ, মোলায়েম গলায় বলল, মেরে ফেলবি আমাকে? তার আগে তোর ভালোবাসায় তো শিখতে হতে দে। দরজার সামনে এসে থামে নিষ্প্রাণ। মালয়েশিয়ান কাঠের দরজার উপরাংশে একটা কুটোর করা, যা লক করা। নিষ্প্রাণ কোল থেকে নামায় আয়নরিকে। আয়নরির লাল বেনারসি অগোছালো হয়ে আছে। নিষ্প্রাণ পকেট থেকে একটা ছোট চাবি বের করে সেই লক খোলে। সেখানের একটা সুইচ চাপ দিতেই সেখানে থাকা ইলেকট্রিক ডিভাইস থেকে লেজার বেরিয়ে নিষ্প্রাণের রেটিনা স্ক্যান করতেই স্বয়ংক্রিয়ভাবে দরজাটা খুলে যায়। বিস্ময়কর দৃষ্টিতে তা অবলোকন করতে থাকে আয়নরি। আয়নরিকে ভেতরে নিয়ে আসে নিষ্প্রাণ। আয়নরি যেন কোনো একটা ঘোরের মধ্যে আছে। বিশাল ড্রয়িং রুম যেন দিনের আলোর মতো ঝলমল করছে। একপাশে কাউচ রাখা 2টো সেট, অপর পাশে অত্যন্ত নান্দনিক ডিজাইনের ডিভান। দেয়াল জুড়ে বিশ্বসেরা চিত্রকরদের চিত্রকর্ম। উত্তরের দেয়াল ঘেঁষে বক্রাকৃতির সিঁড়ি। দক্ষিণ দিকে ডাইনিং আর কিচেন স্পেস। আয়নজির রুদ্ধশ্বাসে দেখতে থাকে সবকিছু। তৎক্ষণাৎ আলতো করে শাড়ির ফাঁক গলিয়ে আয়নজির কোমর জড়িয়ে ধরে নিষ্প্রাণ। নিষ্প্রাণের স্পর্শেই যেন সম্বিত ফিরে পায় আয়নজি। ছোটার চেষ্টা করতেই নিষ্প্রাণ বলিষ্ঠ হাতের চাপ প্রয়োগ করে আয়নজির উদরে। আয়নজির আগে ফুঁসে ওঠে। তার 2 হাতের খামচি বসাতে থাকে নিষ্প্রাণের হাতে। তাতে কিঞ্চিত বিচলিত নয় নিষ্প্রাণ। চেপে ধরে নিজের সাথে আয়নজিকে। আয়নজির পিঠ থেকে নিষ্প্রাণের তপ্ত দৃঢ় বক্ষস্থলে। আয়নজির কাঁধে চিবুক রাখে নিষ্প্রাণ। সাবলীল গলায় বলল, তুই একটু বদলাসনি, এখনো সেই রাখ। কিন্তু বিশ্বাস কর, এই 2 বছরে তুই কিন্তু অনেক বেশি সুন্দরী হয়ে গেছিস। যাকে বলে পাগল করে সুন্দরী।
আমাকে তুই পাগল করেছিস ধ্রুবতারা। আমি নিজ হাতে আমাদের বাসঘর সাজিয়েছি, তোর প্রিয় বেলি ফুল দিয়ে সারা বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়েছি, তোর প্রিয় হার্টসে বেলুন আর গন্ধরাজ দেওয়াল জোরে, সেখানে তুই আর আমি থাকবো। আজ তোর ওপর শুধু আমার অধিকার থাকবে, তোর প্রেমে আমি মত্ত হব। আয়নজি কাঁদল না। গত 2 বছরে একবারও ভাবেনি এই ধ্বংসাত্মক মানুষটা আবার তার জীবনে ফিরে আসবে। নিষ্প্রাণ বেপরোয়াভাবে ছুতে থাকে আয়নজিকে। ঘৃণায় লুপ্ত হয়ে যাচ্ছে আয়নজির সকল অনুভূতি। নিষ্প্রাণ পেছন দিকে হেলে আবারও কোলে তুলে নেয় আয়নজিকে। আয়নজি নির্বিকার, যেন সে কোনো খেলনা যাকে নিয়ে খেলছে নিষ্প্রাণ। বেডরুমে আসতেই আয়নজির বিস্ময় যেন 7 আসমান ছুলো। এমনটাই চেয়েছিল আয়নজি, এমন করেই সাজাতে চেয়েছিল, কিন্তু স্বামী নামের পুরুষটা ছিল অন্য কেউ। আয়নজিকে বিছানায় বসায় নিষ্প্রাণ। গভীর দৃষ্টি গিরিয়ে দেখতে থাকে আপাতমস্তক আয়নজিকে। আয়নজি অপ্রস্তুত হয়, শাড়ি টেনে নিজের নিশ্চিত জায়গাগুলো ঢাকার চেষ্টা করে। ফিচাল হাসে নিষ্প্রাণ, ঠেস মারা গলায় বলল, কি লুকাস আমার কাছ থেকে? এখন তো তোর সবটা আমার, সে অধিকার আমি অর্জন করেছি। নিষ্প্রাণ এগিয়ে আসে আয়নজির কাছে। তার পদ্মকোমল ওষ্ঠাধর চুম্বকের ন্যায় আকর্ষণ করছে নিষ্প্রাণকে। ধুরন্ধর নিষ্প্রাণ আয়নজির ঠোঁট আঁকড়ে ধরে। এইবার আর আয়নজি পূর্বের ন্যায় চর মারতে পারল না, কারণ নিষ্প্রাণ আগেই আয়নজির 2 হাত চেপে ধরেছে নিজের হাত দিয়ে। মাথা ঝাঁকিয়ে নিজের রক্ষার্থ সুবিধা করতে পারল না আয়নজি। গভীর আসলে এসে আয়নজির অধর সুধা শুষে নিতে থাকে নিষ্প্রাণ। রাগে অগ্নিশর্মা আয়নজি অবিশ্বাস্য কাজ করে বসে। সজোরে এক লাথি মেরে বসে নিষ্প্রাণের বুকে। ঘটনার আকস্মিকতায় দূরে ছিটকে পড়ে নিষ্প্রাণ। ফুঁসে ওঠে মুখ খুলে আয়নজি, জানোয়ার, একদম ছবি না তুই আমাকে। নরপশু, খুনি, পাগল, একদম কাছে আসবি না আমার। হঠাৎ এমন ধাক্কার বেগ সামলাতে পারেনি নিষ্প্রাণ। এককাত হয়ে পড়ায় কোনোই ঠেসে যায় মেঝেতে। কোনোইয়ের নিচে হালকা ঘেঁষে সোজা হয়ে বসে নিষ্প্রাণ। আয়নজির উগ্রমূর্তিতে যেন ভীষণ মজা পেল নিষ্প্রাণ। অবশ্য তাকে কথা বলার জন্যই এমন আচরণ নিষ্প্রাণের। মেয়েটার কণ্ঠস্বর শোনার জন্য মরিয়া হয়ে উঠেছে নিষ্প্রাণ। ফুসতে ফুসতে আবারও বলল আয়নজি, তুই এলি কি করে এখানে? জানোয়ার, তোকে জেল থেকে ছাড়ালো কে? কেন তোকে ওরা ফাঁসি দিল না, খুনি? পৈশাচিক হাসে নিষ্প্রাণ। মেঝেতে 2 হাতের ভর দিয়ে ঘাড় কাত করে আত্মবিশ্বাসী গলায় বলল, পৃথিবীর কোনো শক্তি নেই যে নিষ্প্রাণ মুস্তাসিরকে তার ধ্রুবতারার কাছ থেকে দূরে রাখতে পারি। ভীত চোখে ফোঁস করতে থাকে আয়নজি। বাতাস কাঁপিয়ে হাসতে থাকে নিষ্প্রাণ। একটা পাখিকে ডানা কেটে যখন তাকে বলা হয় খোলা আকাশে উঠতে, তখন তার কেমন অনুভূত হয়? আয়নজির নিজেকে সেই পাখি মনে হচ্ছে আজ। খোলা আসমান হাতছানি দিলেও সে উঠতে পারবে না। মেঝেতে থাকা পা দুটো থরথর করে কম্পিত হচ্ছে। ক্রমশ সেই কম্পন তরতরিয়ে ছড়িয়ে পড়ছে আয়নজির সারা শরীরে। ভয়াতুরভাবে নিঃশ্বাস ফেলছে আয়নজি, কিন্তু সহজ চোখে চেয়ে আছে নিষ্প্রাণ। উঠে দাঁড়ায় নিষ্প্রাণ। নরম পায়ে আয়নজির সামনে এসে দাঁড়ায়। আয়নজি মাথা উঁচু করে সেই পুরুষটির দিকে তাকায়, যাকে সাগরের অগাধ জলরাশির মতো ঘৃণা করে সে। মোলায়েম হাসে নিষ্প্রাণ। আদরে গলায় বলল, আমি ভালো হয়ে গেছি ধ্রুবতারা, একদম ভালো হয়ে গেছি। রুষ্ট গলায় ঘোষণা করে আয়নজি, তোর মতো জানোয়ার কখনো ভালো হতে পারে না। ইউ আর আ সাইকো। মুচকি হাসে নিষ্প্রাণ। শীতল তার অনুভূতি। মুচকি হাসে নিষ্প্রাণ। শীতল তার অনুভূতি। বিশাল শোবার ঘরে 2টো আলমারি। একটা ইন্টেরিয়র দেয়ালের সাথে সেট করা, অন্যটা সেগুন কাঠের। নিষ্প্রাণ সেই আলমারিটা খুলে কিছু পেপার নিয়ে আসে। আয়নজির সামনে নিয়ে বলে, দেখ, বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সৈয়দ করিম হাসনাতের স্বাক্ষর করা আমার রিলিজ পেপার। আমি একদম ঠিক হয়ে গেছি। আয়নজি হকচকিয়ে পেপারটা খামচে নেয়। শশব্যস্ত চোখ দুটো বুলিয়ে কালো কলমের আঁচড়ের সেই স্বাক্ষর দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছায় আয়নজি। নিষ্প্রাণ তার সামনেই হাঁটু গেড়ে বসে। 2 হাত আয়নজির উরুর উপর রেখে বলল, এখন তোর বিশ্বাস হয় আমি সুস্থ হয়ে গেছি? বল না ধ্রুবতারা। আয়নজি অশ্রুসিক্ত নয়ন দুটো পিটপিট করে তাকায়। নিষ্প্রাণ সাবলীল গলায় বলল, তোকে আমি ভালোবাসি ধ্রুবতারা। এই জন্য সেদিন আমি পুলিশের সামনে চুপ ছিলাম। আমি চাইনি পুলিশ তোকে অপদস্থ করুক। আয়নজি ঝটকা মেরে নিষ্প্রাণের 2 হাত সরিয়ে বলল, ছবি না তুই আমাকে। আর কিসের অপদস্থ? তুই খুনি, খুনি তুই। ঝরা হাসে নিষ্প্রাণ। ফিকে গলায় বলল, খুন তো আমি তোর জন্যই করেছি। ওর সাহস হয় কি করে আমার ধ্রুবতারাকে ওইভাবে দেখার? ওর সাহস হয় কি করে আমার ধ্রুবতারার গায়ে হাত দেওয়ার? এই যে কোমল মাখনের মতো দেহ, এতে শুধু প্রাণের অধিকার, শুধু প্রাণের। আয়নজি কটমটিয়ে বলল, না, একদম ছবি না তুই আমাকে। জানোয়ার তুই, তোকে জেল থেকে ছাড়লো কে? নিষ্প্রাণ ফোঁস করে দম ফেলল। নিস্পৃহ গলায় বলল, তা তো ছাড়িয়েছে,
আমার দাদু, যার বংশের একমাত্র উত্তরাধিকারী আমি। এই যে বাড়িটা দেখছিস, সম্পূর্ণ নিউ টেকনোলজিতে করা। গত 6 মাস আগের কাজ শেষ হয়েছে। সেদিনই পুলিশ আমাকে থানাতে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার দাদু আমাকে বেল করিয়েছে মোটা অঙ্কের কুস্তি। সেই ক্ষমতা তার আছে, আর সবচেয়ে বড় কথা, আমাকে তার প্রয়োজন। আমি ফিরে আসতে চেয়েছি তোর কাছে, তোকে নিজের করে নিতে, কিন্তু দাদু শর্ত দিয়েছে আমাকে, আমি যদি নিজের চিকিৎসা না করাই তাহলে সে তোকে আমার সঙ্গে বিয়ে দেবে না। তাই 2 বছর তোর থেকে আমি দূরে থেকেছি, নিজের চিকিৎসা করিয়েছি। নাও আই এম পারফেক্টলি ফিট। দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে আয়েন্দ্রি। নো, নেভার। তুই যদি সুস্থ হতি তাহলে এইভাবে বিয়ে করতি না আমায়। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, তুই আমাকে ধোকা দিতে চেয়েছিলি। আমার অবর্তমানে তুই সারেককে বিয়ে করতে চেয়েছিলি। আমি যদি আগে জানতাম তাহলে ওকে আমি মেরেই চলে যেতাম, কিন্তু আফসোস, ওর ভাগ্যটা ভালো, ও তখন তোর প্রতি ইন্টারেস্ট দেখায়নি। তোর কি মনে হয় আমি হসপিটালে ছিলাম বলে তোর কোনো খবর রাখিনি? প্রতিটি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতিটি পল আমি তোর পেছি তোর জন্য, তোকে কাছে পাওয়ার জন্য, তোর ভালোবাসার সাগরে ডুবে মরার জন্য। কিন্তু তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি, তাই আমি এসব করতে বাধ্য হলাম। আয়েন্দ্রি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ঝিমঝিম করছে তার মস্তিষ্ক। হাতের কাগজটায় আবার চোখ বুলায় আয়েন্দ্রি। তার পাশে উঠে বসে নিষ্প্রাণ। প্রগাঢ় দৃষ্টিতে দেখতে থাকে আয়েন্দ্রি চোখের নীরে ভেজা মুখমণ্ডল। নিষ্প্রাণ নিজেকে আয়েন্দ্রির একদম কাছে নিয়ে আসে। তার নিঃশ্বাসের উষ্ণতায় কাঁপন ধরে আয়েন্দ্রির শীতল শরীরে। ছিটকে সরে এসে বলল, প্রাণ, সর এখান থেকে, ছবি না আমায়। তীর্যক হাসে নিষ্প্রাণ। পুলকিত তার মন। প্রসন্ন গলায় বলল, প্রাণ, তুই আমাকে তাহলে ডাকলি সেই নামে? তুই আমাকে ভালোবাসিস তাই না দেবতারা? এই জন্যই এখনো এই নামে রাখিস। আর কি বলি, ছোবো না তোকে? তা কি করে? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, এইবার তুই আমার হবি, শুধু আমার। তোর সারা অঙ্গে শুধু আমার ছোঁয়া থাকবে। এই ফুল বাসরে তোর মধ্যে বিচারণ করবো আমি, আমার সত্তা। তেতে ওঠে আয়েন্দ্রি। শটান করে দাঁড়িয়ে বলল, কখনো না। নিষ্প্রাণ মুচকি হাসে। আয়েন্দ্রির 2 হাত ধরে ওকে শান্ত ভঙ্গিতে বিছানায় বসায়। নিজের মোবাইল থেকে একটা ভিডিও বের করে দেয়। আটকে ওঠে আয়েন্দ্রি। শাহরুখকে বেঁধে রাখা হয়েছে একটা হাতলওয়ালা চেয়ারের সাথে। ক্ষীণ আলোয় তা স্পষ্ট দেখতে পাচ্ছে আয়েন্দ্রি। ভীতিকর চাহনিতে ফাঁকা ঢোক গিলল সে। শ্বাস ভারী হতে থাকে আয়েন্দ্রির। হাত কেঁপে যাচ্ছে তার। শ্বাস যেন আটকে যাচ্ছে স্মরণালীতেই। ঘাম ছুটে যাচ্ছে। আয়েন্দ্রি এলোমেলো হাতে মুখের ঘাম মুছে নেয়। ক্রমশ ঘোলা হচ্ছে তার চোখ। প্রসারিত অক্ষিপুটে ভিডিওটি দেখছে। সাবলীল ভঙ্গিতে মোবাইলের সাইড বাটন চেপে ভলিউম ইনক্রিজ করে নিষ্প্রাণ। আয়েন্দ্রি ভরকে যায়। শাহরুখের আর্তনাদে তার কন্দ্ররন্ধ্রে যেন ফাটল ধরে। একটা 12 ফুট দৈর্ঘ্য আর 14 ফুট প্রশস্ত কক্ষে বন্দী করা হয়েছে শাহরুখকে। কক্ষটির মধ্যে শুধুমাত্র একটা 60 ওয়াটের বাল্ব। একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। সিলিং থেকে 2 হাত নিচে একটা লোহার চাকতি ঝুলানো, যার পাটাতনে অসংখ্য ফুটো করা। চাকতিটা ইলেকট্রিক তার দ্বারা সংযুক্ত, যার কানেকশন দেয়ালের সুইচ বোর্ডে। চাকতিটির মধ্যে প্যারাফিন রাখা। প্যারাফিন হলো কৃত্রিম মোম, যা পেট্রোলিয়ামের উপজাত পদার্থ। এটা একটা হাইড্রোকার্বন জাতীয় যৌগ, যার গলনাঙ্ক কম। এটা জলে অদ্রাব্য হলেও ইথার, বেনজিন, টোলুইন ইত্যাদিতে দ্রাব্য। সুইচ বোর্ডের সুইচ অন করা বলেই সেই চাকতি উত্তপ্ত। তাতে প্যারাফিন বিগলিত হয়ে তরলে পরিণত হয়, আর সেই ছিদ্র দিয়ে ফোটায় ফোটায় টুপটুপ করে পড়ছে শাহরুখের গায়ের উপর। বদ্ধ কক্ষে তার মৃত্যু যন্ত্রণা শোনার কেউ নেই। তীব্র চিৎকারে যেন ছাতি ফেটে যাচ্ছে শাহরুখের। গলিত প্যারাফিন ঝলসে দিচ্ছে তাকে, সেদ্ধ করে দিচ্ছে তার মাংস। মোবাইল হাতেই ক্রোধে বিহ্বল আয়েন্দ্রি জোর হাতে ঘুষি মারতে থাকে নিষ্প্রাণের বুকে। নির্বিকার নিষ্প্রাণ আয়েন্দ্রির 2 হাত নিজের মুঠিবদ্ধ করে তাকে বিছানায় শুয়ে তার উপর নিজের ভর ছেড়ে দেয়। ক্ষণপলেই দীর্ঘ চুমু খায় আয়েন্দ্রির অধরে। কর্কশ গলায় বলে ওঠে আয়েন্দ্রি, ছাড় আমাকে, ইউ সিক, তুই কখনো ভালো হবি না, জানোয়ার। নিষ্প্রাণ আবারও চুমু খায় আয়েন্দ্রির অধরে। এইবার শুধু চুমু খায়নি, আয়েন্দ্রির নিচের ঠোঁটে আলতো কামড় বসিয়ে দেয়। হেসে হেসে বলে, আমি সুস্থ বলেই শাহরুখ এখনো শ্বাস নিচ্ছে। তা না হলে তোকে বিয়ের প্রস্তাব পাঠানোর অপরাধী ওর প্রাণনাশ আমি করতাম। কিন্তু ওর চেয়েও তুই বড় অপরাধ করেছিস। ওর প্রস্তাবে সাড়া দিয়ে তুই অপরাধ করেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। মেনে নে আমাকে বাধা দিবি না, তাহলে যে আত্মনাট্যকু শাহরুখের শুনছিস তাও আমি বন্ধ করে দেব। নিজের অসহায়ত্বে বুক কাঁপিয়ে কেঁদে ওঠে আয়েন্দ্রি। নিষ্প্রাণ শুষে নেয় সেই নোনতা জলের প্রসবন।
আবেগী গলায় বলে, কাঁদিস না দেবতারা, এ তো হওয়ারই ছিল। আমাকে ভালোবাস, প্লিজ ভালোবাস। তুই তো আমারই, তোর প্রাণের প্রাণ স্পন্দন, এই নিষ্প্রাণের প্রাণ স্পন্দন। নিস্তব্ধতা নেমে আসে ফুলের বাসরে। ক্রমশ প্রলীন হতে থাকে নিষ্প্রাণ আয়েন্দ্রির শরীরের ভাঁজে ভাঁজে। খুঁজতে থাকে তার প্রাণ স্পন্দন। নিঃসার হয়ে পড়ে আয়েন্দ্রি নিষ্প্রাণের বক্ষতলে। একটু একটু করে নিজের সম্ভ্রম বিসর্জন দিচ্ছে স্বামী নামক এই প্রাণহীন মানুষটার কাছে। উষ্ণ বাতাসের ছটা প্রকটভাবে অনুভূত হতেই ঝট করে চোখ খুলে ফেলে আয়েন্দ্রি। চোখের সম্মুখে নিষ্প্রাণের মুখটা দেখেই হুট করে উঠে বসে। এলোথেলো চুল আর পাংশুটে মুখ। তড়িৎ বেগে উঠে পড়ায় গায়ের পাতলা চাদরটা সরে যেতে না যেতেই টেনে নেয় আয়েন্দ্রি। নিজেকে আড়াল করার কিছু নেই এখন তার কাছে। আয়েন্দ্রির নিরাবরণ দেহের দিকে তাকিয়ে মৃদু হাসে নিষ্প্রাণ। উষ্ণ কণ্ঠেই প্রশ্ন করে আয়েন্দ্রি, কি করছিলি তুই? অদর হালকা বিস্তৃত করে নিষ্প্রাণ। সরস গলায় বলল, তোকে দেখছি, তোকে দেখার সাথে আমার এই জীবনে মিটবে না রে। অস্বস্তিতে মুখ ঘোরায় আয়েন্দ্রি। তপ্ত গলায় বলল, শাহরুখ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? ফোঁস করে শ্বাস ফেলল নিষ্প্রাণ। নির্বিঘ্নে একদম পাশ ঘেঁষে বসলো আয়েন্দ্রির। পেছন থেকে আয়েন্দ্রির অগোছালো চুল সরিয়ে কাঁধে চুমু খায়। আয়েন্দ্রির মনে হলো কেউ তার শরীরে সূঁচ বিধিয়ে দিচ্ছে। নিমিলিত চোখে হজম করে নিচ্ছে সেই স্পর্শ। নিষ্প্রাণ আয়েন্দ্রির কানে অধর ছোঁয়ায়। বড় বড় নিঃশ্বাস ফেলছে আয়েন্দ্রি। দাঁতে দাঁত চেপে রেখেছে আয়েন্দ্রি। আয়েন্দ্রির কানের কাছে ফিসফিসিয়ে বলল নিষ্প্রাণ, শাহরুখ ভালো আছে, শহরে সবচেয়ে বড় হসপিটালে ওর চিকিৎসা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না তুই। আয়েন্দ্রির অনাবৃত পিঠের উপর নিজের নাক ঘষতে থাকে নিষ্প্রাণ। অতিষ্ঠ হয়ে বলে ওঠে আয়েন্দ্রি, প্রাণ, কি করছিস তুই? নিষ্প্রাণ আয়েন্দ্রির চুলে নাক ডোবায়। লম্বা একটা শ্বাস টেনে বলল, তুই একদম বেলি ফুলের মতো, যেমন শুভ্র তেমনই সৌরভ। আমি পাগল হয়ে যাচ্ছি। তোর এই পাগলামি বন্ধ কর। তৃপ্তিকর হাসে নিষ্প্রাণ। দুই হাত মাথার নিচে দিয়ে বিছানায় আলগোছে শুয়ে পড়ে। আদেশের সুরে বলে, যা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবি, আমি নিজের হাতে তোর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। আয়েন্দ্রির চোখ জ্বলে যাচ্ছে। নিষ্প্রাণের লাগামহীন পাগলামোর শেষে নিজের চোখের জল ঝরিয়েছে বাকি রাত। চাদরটা কোনো রকমে শরীরের সাথে পেঁচিয়ে রাখে আয়েন্দ্রি। ওয়াশরুমে ঢুকেই ঝর্ণা ছেড়ে বসে পড়ে তার নিচে। হাত দিয়ে ট্যাপগুলো ছেড়ে গলা ফাটিয়ে বিলাপ করতে থাকে। সব শেষ তার, সব। পাগলের মতো শরীর ঘষতে থাকে আয়েন্দ্রি। নিজের শরীর থেকে ওই বিকৃত মস্তিষ্কের মানুষটার সকল স্পর্শ মুছে দিতে চায় সে। দুই হাতে উন্মাদের মতো গাল, ঠোঁট, গলায় ঘষা মারতে থাকে আয়েন্দ্রি। মাখনের মতো শরীরে ফুলে লাল হয়ে ওঠে। বুক কাঁপিয়ে কাঁদতে থাকে সে। দুই হাতে নিজের চুল টেনে ধরে। স্বচ্ছ টাইলসের উপর প্রবাহিত পানির স্রোতে উন্মত্তের মতো হাত দিয়ে আঘাত করতে থাকে। সমস্ত ওয়াশরুমের কানায় কানায় যেন গভীর আর্তনাদ বিচরণ করছে। দেয়ালের সাথে হেলান দেয় আয়েন্দ্রি। শান্ত সে। চোখ দিয়ে স্মিত ধারায় প্রশ্রবণ মিলিয়ে যাচ্ছে ঝর্ণার জলে। প্রায় আধা ঘন্টা পরও যখন আয়েন্দ্রি ওয়াশরুম থেকে বের হচ্ছে না, তখন উঠে আসে নিষ্প্রাণ। ক্ষিপ্ত চোখে তাকায় ওয়াশরুমের দরজার দিকে। অচঞ্চল পায়ে এগিয়ে যেতে থাকে ওয়াশরুমের দিকে। ডান হাতের তর্জনী দিয়ে করাঘাত করে বলল, ধ্রুবতারা, কি করছিস তুই? বেরিয়ে আয়, বেশিক্ষণ বাড়িতে থাকলে ঠান্ডা লাগবে তো তোর। ভেতর থেকে কোনো সাড়া এলো না। নিষ্প্রাণ গম্ভীর গলায় বলল, বেরিয়ে আয় ধ্রুবতারা, বেরিয়ে আয় বলছি। আয়েন্দ্রি দুম ধরে বসে রইল ভেতরে। নিষ্প্রাণ খেপে যায়। গায়ের জোর দিয়ে এক লাথি মারে ওয়াশরুমের দরজায়। দাঁত খামটি মেরে বলে, বেরিয়ে আয় ধ্রুবতারা, আর 1 মিনিট দেরি হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রাগে বিহবল নিষ্প্রাণ যেই না পা উঠিয়েছে, তখনই ধীর গতিতে বেরিয়ে আসে আয়েন্দ্রি। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিষ্প্রাণ। গাঢ় চোখে তাকাতেই মেজাজ চটে যায় নিষ্প্রাণের। ক্রোধিত কণ্ঠে বলে, এটা কি পড়েছিস তুই? সালোয়ার কামিজ কেন পড়েছিস? বিয়ে হয়েছে তোর, এখন তুই শাড়ি পরবি। আয়েন্দ্রি দুর্বল গলায় বলল, আমার কাছে শাড়ি নেই। নিষ্প্রাণ নাক ফুলায়। কড়া গলায় বলল, আয় আমার সাথে। নিষ্প্রাণ আয়েন্দ্রিকে নিয়ে আলমারির সামনে দাঁড় করায়। আলমারি খুলতেই চক্ষু হতভম্ব আয়েন্দ্রির। অক্ষিপল্লব দৃঢ় করে চেয়ে আছে সে। নিষ্প্রাণ কোমর জড়িয়ে ধরে আয়েন্দ্রির। কানের লতিতে ছোট কামড় বসিয়ে বলে, এটা তোর 400+ এখানে শাড়ি আছে, সব রঙের। তোর যেটা পরতে ইচ্ছে হবে পরে নে। আয়েন্দ্রির শীতল গালের সাথে নিজের তপ্ত গাল ছুঁয়ে রাখে নিষ্প্রাণ। নিষ্প্রাণকে ছাড়িয়ে একটা লাইট ব্রাউন রঙের শাড়ি নিয়ে এগিয়ে যেতেই থমকে যায় আয়েন্দ্রি। নিষ্প্রাণ অদ্ভুত আবদার করে বসে। আখুটে গলায় বলে, এখানেই চেঞ্জ করো। ক্ষুণ্ণ গলায় বলে ওঠে আয়েন্দ্রি, না,
আয়েন্দ্রি এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। নিষ্প্রাণ আয়েন্দ্রির হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। আয়েন্দ্রির মুখে লেপ্টে থাকা তার ভেজা চুলগুলো সরিয়ে তার গালে হাত রাখে নিষ্প্রাণ। নিষ্প্রাণের বুকের সাথে মিশে আছে আয়েন্দ্রি। নিষ্প্রাণ শান্ত কিন্তু শক্ত গলায় বলল, এখানেই চেঞ্জ কর ধ্রুবতারা, আমি তোকে দেখবো, আমার চোখ ভরে দেখবো। ছলছল করে ওঠে আয়েন্দ্রির চোখ। জমাট গলায় বলল, ছাড় আমায় প্রাণ, এমন করিস না। আয়েন্দ্রির ভেজা পাতলা ঠোঁটে আঙুল ছোঁয়ায় নিষ্প্রাণ। মোহবিষ্ট গলায় বলল, রাগাস না আমায়, এখানেই চেঞ্জ কর। আয়েন্দ্রিকে ছেড়ে বিছানায় বসে নিষ্প্রাণ। উপায়হীন আয়েন্দ্রি অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কিছুই করতে পারল না। আয়েন্দ্রির নিরাবরণ দেহের দিকে তাকালো না নিষ্প্রাণ। চোখ দুটো নিবদ্ধ করে রাখলো সামনে আয়েন্দ্রির ওয়াল পেন্টিংয়ে। চোখে প্রশান্তি নেমে আসে নিষ্প্রাণের। এই মেয়েটাকে ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারবে না। সে মরতে চায় না, হাজার হাজার বছর বাঁচতে চায় তার ধ্রুব তারার সাথে। খাচ্ছে নিষ্প্রাণ, তার দিকে এই গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েন্দ্রি। নিষ্প্রাণ খাওয়ার ফাঁকে আর চোখে তাকিয়ে বলল, বসে আছিস কেন? খেয়ে নে, কাল থেকে তো কিছুই খাসনি। শক্ত গলায় বলে ওঠে আয়েন্দ্রি। আমাকে বাসায় দিয়ে আয়। মুচকি হাসে নিষ্প্রাণ। নির্মল গলায় বলল, খালি তো এলি, এখনই চলে যেতে যাচ্ছিস? ওকে, নিয়ে যাব, এখন খেয়ে নে। আর শোন, আমাদের রিসেপশনটা এখন হচ্ছে না, শাহরুখ সুস্থ হোক আর আমাদের বাকি ফ্রেন্ডদেরও আসতে পড়বো। ওরা আমাকে অপছন্দ করলেও তোকে তো পছন্দ করে। আয়েন্দ্রি গুমট গলায় বলল, তোর দাদু কি করে? কিছু না। ভ্রু নাচিয়ে ফের প্রশ্ন করে আয়েন্দ্রি। তুই তো কখনো বলিসনি তোর কেউ আছে। প্রয়োজন বোধ করিনি, এখন করছি। এইসব হলো কি করে? টেবিলে রাখা অ্যাপেল জুসটা শেষ করে নিষ্প্রাণ। চেয়ারটা ফাঁক করে আয়েন্দ্রির দিকে ফিরে যায়। চেয়ার সহ আয়েন্দ্রিকে টেনে নিজের কাছে আনে। তার হাত দুটো নিজের অঞ্জলিতে নিয়ে মোলায়েম গলায় বলল, এই বাড়িটা আমি তোর জন্য বানিয়েছি। তোর আগে এই বাড়িতে আমি কাউকে আসতে দিইনি। এখানে শুধু তুই আর আমি থাকবো। দাদু আপাতত কিছুই করে না, সব সামলায় তার বিশ্বস্ত কর্মচারী, ম্যানেজার। দাদুর বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী আমি। তার বংশ টিকে রাখতেই আমাকেই তার প্রয়োজন। দাদু আমাকে একটা কোম্পানি কিনে দিয়েছে, নতুন নয়, একটা ফল কোম্পানিতে টেক ওভার করেছে। আমি তার এমডি। কিন্তু আগামী 6 মাস আমি তোর সঙ্গে থাকবো, তোর ছায় হয়ে থাকবো, তোর সঙ্গে সময় কাটাবো। কোম্পানির সঙ্গে সরশক্তি যুক্ত হব না। নিষ্প্রাণ নিচু হয়ে আয়েন্দ্রির বুকের উপরের কামড়ের দাগে গভীর চুমু বসায়। আয়েন্দ্রি কোনো প্রতিক্রিয়া করল না, করতে ইচ্ছে হলো না তার, কারণ এছাড়া আরো অসংখ্য দাগ আছে আয়েন্দ্রির শরীরে। নিষ্প্রাণ তার পৌরষ সত্তার ছাপ ফেলেছে তার কোমল দেহে। আহ্লাদি গলায় বলে ওঠে নিষ্প্রাণ, খেয়ে নেই, নিয়ে যাবো তোকে। নতুন জামাইয়ের আপ্যায়নে কমতি রাখলেন না ঝুমা বেগম। টেবিল ভর্তি খাবার সাজানো, ইলিশ মাছের দো পেঁয়াজা, মুরগির রোস্ট, সবজি, ডাল, আরো নানা রকম খাবার। মিষ্টান্ন হিসেবে দইয়ের সাথে পায়েসও করলেন তিনি। একাই খাচ্ছে নিষ্প্রাণ। তার পাশেই অনুগত সহচরের মতো দাঁড়িয়ে আছে আয়েন্দ্রি। কাউচে বসে আছেন আলফাজ সাহেব। নিষ্প্রাণকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে ঘর থেকে বেরিয়ে যায় আরাজ। আরিশা মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ঝুমা বেগম রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে নির্বিকার দৃষ্টিতে দেখছেন সব। তৃপ্তিকর কণ্ঠে বলে ওঠে নিষ্প্রাণ, সত্যি মা, আপনার হাতে জাদু আছে বোধ হয়। এত ভালো তো ধ্রুবতারা রান্না করতে পারে না। ওই যে আপনার মনে আছে, প্রথমবার যখন আপনাদের বাসায় এসেছিলাম, ধ্রুবতারা তখন নুডলস রান্না করে খাইয়েছিল, কি বিশ্রী স্বাদ ছিল। ঝুমা বেগম ম্লান হাসলেন। নিষ্প্রাণ পাশে থাকা আয়েন্দ্রির দিকে তাকিয়ে আহত গলায় বলল, এখন নিশ্চয়ই ভালো রান্না করতে পারিস। বিয়ে করতে বসেছিলি তো, ও তো আর তোকে আমার মতো ভালোবাসে না যে তোর হাতের ওই অখাদ্য বিনা দ্বিধায় অমৃত মনে করে খেয়ে নেবে। আয়েন্দ্রি ঝাপসা চোখে মায়ের দিকে তাকালো। ফ্যাকাশে সে চাহনি। ঝুমা বেগম মুখে কাপড় গুজে চৌকাঠ থেকে সরে আসলেন। খাওয়া শেষে আলফাজ সাহেবের সাথে ড্রয়িং রুমেই বসে নিষ্প্রাণ। ঝুমা বেগম সুযোগ বুঝে আয়েন্দ্রিকে কক্ষের ভেতরে নিয়ে আসলেন। ব্যস্ত হয়ে বললেন, দেখ আয়ু, ভয় পাস না তুই। ওই ছেলেটাকে কোনো মতে ঘুম পাড়িয়ে দে। তোর বাবা আর আমি থানায় যাব। আরিশা আর আরাজকে তোর মামা বাড়ি পাঠিয়ে দিব। ওকে জেলে পুরে দিলে তোকে নিয়ে আমরাও এই শহর ছেড়ে চলে যাব। ও আর কখনো তোকে খুঁজে পাবে না। হঠাৎ করে চিনচিনে ব্যথা হয় আয়েন্দ্রির কলিজায়। কার কাছ থেকে পালাবে সে? বিছানায় ধূপ করে বসে আয়েন্দ্রি। নৈশব্দের ক্রন্দনে গড়িয়ে পড়ছে স্বচ্ছ জল। বিতৃষ্ণা গলায় বুক ভরা কষ্ট নিয়ে বলল, কার থেকে পালাবো বলতে পারো? কোথায় পালাবো মা আমরা? তুমি কি জানো বাবা যে ছেলেটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, ওই যে শিমুল, ও নিষ্প্রাণের লোক। আরেকজনকে যে লোকটা সিটি কলেজে ভর্তি করাতে সাহায্য করেছে, ও নিষ্প্রাণের লোক।
আরিশার ডান্স ক্লাবে যে ছেলে ওকে টিচ করেছিল ওর হাত পা ভেঙেছে নিষ্প্রাণের লোক। এইবার বলো কোথায় পালাবো আমি? শার্ককে উঠিয়ে নিয়ে গেছে নিষ্প্রাণ। সারা রাত ওকে টর্চার করেছে। ওর অপরাধ, ও আমাকে বিয়ে করতে চেয়েছে। বলো মা, কি করব আমি? ঝুমা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। ঝরঝর করে কাঁদছে আয়েন্দ্রি। মায়ের কোমর জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে ঝুমা বেগম ঝড়ের বেগে বললেন, যত কিছুই করুক, এই অসুস্থ ছেলের সাথে আমি তোকে ছাড়তে পারি না। হেঁচকি উঠে যায় আয়েন্দ্রির। বলল, দোষ তো আমারই মা। ওই নিষ্প্রাণকে প্রাণ আমি বানিয়েছি। আমি ওকে আমার জীবনে জায়গা দিয়েছি। যদি আমি জানতাম ও আমার জীবনের ধ্বংসাত্মক পুরুষ, ওকে আমি কখনো আমার জীবনে জায়গা দিতাম না মা, দিতাম না। ধ্রুবতারা,